আওয়ামী লীগ যে হেফাজত ইসলামকে এতদিন বিএনপি জামাতের দোসর বলেছে, সেই হেফাজতকেই এক মঞ্চে তুলে প্রধানমন্ত্রী তাদের দাবি মতো কওমি ডিগ্রির স্বীকৃতি এবং হাইকোর্টের সামনের ভাস্কর্য সরানোর কথা বলার পর আওয়ামী লীগের বরাবরের রাজনৈতিক মিত্রদের অনেকে সাবধান করেছেন, হেফাজতের মতো দলগুলোকে কাছে টেনে ভোট বাড়ানো যাবে না। বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন এবং 2006 সালে তাদের সরকারের আমলেই কওমি সনদের স্বীকৃতি এসেছিল। 2007 সালের নির্বাচনকে সামনে রেখে সে সময় বিএনপি দাওরায়ে হাদিস পরীক্ষার স্বীকৃতি দিয়েছিল এবং নির্দলীয় সরকার মেনে নিতে সরকারকে দেওয়া 48 ঘন্টার আলটিমেটামের মধ্যে 2013 সালের 5ই মে খালেদা জিয়া সরকার পতন না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা দেওয়া হেফাজতের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন ঢাকাবাসীকে। এবার বিএনপি জোটের শরিক কওমিপন্থী কয়েকটি দলও গণভবনে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে হাজির হয়। তাই 2019-এর নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়ার পর কওমি সনদের স্বীকৃতি দেওয়াকে ভোট বাড়ানোর কৌশলী ভাবছেন পর্যবেক্ষকেরা। আওয়ামী লীগ বলছে, বাস্তবতা বুঝে রাজনীতি করতে হয়, কিন্তু সে চালে বিএনপি কি বন্ধুহীন হচ্ছে? 2013 সালের 5ই মের পুলিশি অভিযানের পর হাজার মানুষ হত্যার যে প্রমাণবিহীন অভিযোগে ঐক্য হয়েছিল বিএনপি আর হেফাজতের, সে ঐক্য কি ভেঙে গেছে? ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার শঙ্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার এর শরিক যে বামপন্থী দলগুলো, হেফাজতের রাজনীতির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর মতো শক্তি, জনসমর্থন বা নেতা কই তাদের? এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনাদের তিনজনকে। বিএম মোজাম্মেল হক, আপনাকে দিয়ে শুরু করি যে আপনাদের কি একটি এই প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে আল্লামা শফি এবং তারপর কওমি সনদের স্বীকৃতির যে ঘোষণা এলো, এসব মিলিয়ে আপনারা কি আশা করছেন যে এর একটি সরাসরি প্রভাব ভোটে পড়বে? আমি এমনটি মনে করি না। আমি মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসাবে হেফাজতে ইসলামের সাথে তাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা নিয়ে বসেছেন, আলাপ আলোচনা করেছেন। এখানে রাজনীতির যে আদর্শ, সেখান থেকে শেখ হাসিনা চলে গেছেন এমনটি আওয়ামী লীগের কোনো সদস্যই এটা মনে করেন না। রাষ্ট্রনায়ক হিসাবে, দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক রাজনীতি ধারার অব্যাহত রাখার স্বার্থে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে তিনি আলাপ আলোচনা করতে পারেন। তার মানে তার রাজনীতির বিশ্বাস এবং আস্থা থেকে তিনি সেখান থেকে সরে দাঁড়াননি। আপনার মনে কোনো প্রশ্ন জাগে কিনা যে ধরুন সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে তিনি আলাপ করতে পারেন, কিন্তু বাংলাদেশের রাজনীতির মূল বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনায় বসার আপনারা একেবারেই বিরুদ্ধে। এই হেফাজতে ইসলামের বিরুদ্ধে আপনাদের সরাসরি অভিযোগ ছিল এবং প্রধানমন্ত্রী নিজে অনেকবার বলেছেন যে তারা পবিত্র কোরআন পুড়িয়েছে, তারা বিশৃঙ্খলা করেছে, তাদের বিচার হবে। বিএনপি জামাত আসলে মামলায় একেবারে কোণঠাসা, কিন্তু হেফাজতে ইসলামের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে। যেটি বলেছেন, আপনি বলেছেন 2013 সালের 5ই মে ঢাকা শহরে হেফাজতে ইসলামের ব্যানারে যে কর্মকাণ্ডগুলি হয়েছে, সেখানে আরো অনেক লোকই অংশগ্রহণ করেছিল। সেখানে জামাতের লোকও ছিল, বিএনপির লোকও ছিল, সেখানে অংশগ্রহণ মঞ্চে আপনাদের এরশাদ সাহেবও ছিলেন। এরশাদ সাহেবও ছিলেন। তো সেখানে আপনি হেফাজতে ইসলাম বলেন, যারাই বলেন, ওই দিন তারাই ওই ঘেরাও কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে তারাই কিন্তু সমানভাবে দোষী, যে দ্বারা এই কোরআন শরীফ পড়েছে, ভাঙচুর করেছে, এই সারা বাংলাদেশকে, ঢাকা শহরকে ক্লাবস করে দিয়ে সরকার পতনের লক্ষ্যে যে কাজটি করেছিল, এটা সবাই কিন্তু একইভাবে দোষী। এখানে শুধু হেফাজত ইসলামের ব্যানারে হয়েছিল, কিন্তু সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সেখানে খাওয়ার ব্যবস্থা করেছেন ঘোষণা দিয়ে, এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সেই হেফাজত ইসলামের হিসেব অংশগ্রহণ করার জন্য, ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন যেটি বলেছেন হেফাজত ইসলাম এবং এটার সাথে যারা দোষী, যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিনষ্ট করতে চায়, যারা দেশকে অন্ধকার দিকে ঠেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। সেটি বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, হেফাজতে ইসলামী হোক, যেই হোক না কেন, সেটা তো আইন তো সকলের জন্যই।
নিশ্চয়ই। সেটি। সৈয়দ সুতরাং মোয়াজ্জেম উনি হোসেন আলাল সেটাই বলেছেন এবং রাষ্ট্রনায়ক হিসেবে এদের সাথে তো আলোচনা করতেই পারেন, শেয়ার করতে পারেন। এবং আপনি যেটা বলেছেন বিএনপির সাথে আলোচনা বসছেন না, বিএনপির সাথে তো বিএনপি যদি ইচ্ছা পোষণ করে যে আলোচনা করবে, এখানে প্রধানমন্ত্রী বা আমাদের দল আওয়ামী লীগ তো কখনোই বিরোধিতা করে নেই যে না আলোচনা বসবো না আমরা। আমি কিন্তু এই টকশোতে বারে বারে বলেছি সময় আসুক, যখন আলোচনা প্রয়োজন হবে আমরা আলোচনা করব। যেটি 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যখন আলোচনা করতে বসেন উনি সরাসরি তৎকালীন বিরোধী দলের নেতা কারণ এই বেগম প্রশ্ন তো খালেদা জাগবেই যে জিয়াকে শফি হুজুরের সাথে যদি আলোচনা করা যায় তাহলে বেগম খালেদা জিয়ার সঙ্গে নয় কেন? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদেরকে বারবারই দিতে হবে। প্রধানমন্ত্রী তো দেশের নাগরিকদের সাথে জি। শেয়ার করবেনই, তাদের কি চাহিদা আছে কি সমস্যা আছে সেটা শেয়ার করবেন না। সৈয়দ রাষ্ট্র মোয়াজ্জেম হোসেন পরিচালনার আলাল, ক্ষেত্রে তো এটা তো আপনাদের দোষের কিছু নাই। বিশেষ অস্বস্তির কারণ কি? মানে কারণ 2006 সালে বেগম খালেদা জিয়া 11 এপ্রিল প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতির ঘোষণা দেওয়ার পরপরই বেগম খালেদা জিয়া নিজেই মনে করিয়ে দিয়েছেন আমাদের যে 2006 সালে আপনারা প্রজ্ঞাপন জারি করেছিলেন বিএনপি সরকার যখন ক্ষমতায়, এই দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমান মর্যাদা দেওয়ার বিষয়টিতে। তো তাহলে তো স্বাগত জানানো উচিত প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। আপনারা সন্দেহ করছেন কেন? আপনারা কেন বলছেন আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করছে? আজকেও আপনাদের মহাসচিব এই নিয়ে কথা বলেছেন, মানে নিয়মিতভাবেই এখন আপনারা আওয়ামী লীগের এই খেলাটি নিয়ে কথা বলছেন। এটাকে আপনাদের খেলা মনে হচ্ছে কেন? আপনাকে ধন্যবাদ। আমাদের মধ্যে অস্বস্তির কোনো কিছু নেই, বক্তব্য অত্যন্ত পরিষ্কার। সেটা হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো যারা দেশ শাসন করছে কিংবা অতীতে করেছে তাদের সবারই কথা এবং কাজের মধ্যে অবস্থানগত পরিবর্তনের সাথে সাথে রাজনীতিগত পরিবর্তনও হয়। এটা সারা পৃথিবীতেই স্বীকৃত এবং এই কারণেই কিন্তু আজকের এই আলোচনা রাজকাহনের টক শো, তা নাহলে তো এই আলোচনা হতো না। তো মোজাম্মেল ভাই যেভাবে করে শত্রু চিরকাল শত্রু থাকে না, মিত্র চিরকাল মিত্র থাকে না, আবার অনেক সময় এই শত্রু মিত্র হয়ে যায়, মিত্র শত্রু হয়ে যায়, ওই আপনি যেটা বললেন আর কি সেটাই। তো রাষ্ট্রনায়ক বলে যেটা বললেন, রাষ্ট্রনায়ক উচিত মনোভাবের ব্যাপারে বাস্তবতার ভিত্তিতে আমি বলি, আপ্তবাক্য বা বক্তব্যের মধ্যে বেশি আমি যেতে চাই না। উদাহরণ সহকারে কিছু কথা আমি বলি। 2009-এ পিলখানার সেই আমাদের ন্যাশনাল ট্র্যাজেডির পর থেকে কিন্তু বিএনপি জাতীয় ঐক্যের কথা বলে আসছে, আলোচনার কথা বলে আসছে এবং বলার সাথে সাথে স্পন্টেনিয়াসলি আওয়ামী লীগের প্রথম সারির প্রধান 3-4 তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে সঙ্গে সঙ্গে বাতাসে উড়িয়ে দিয়েছে এবং তার সঙ্গে তাদের জোটের, বিশেষ করে জাসদের যিনি ইনু সাহেব এখন তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, উনি বিশেষ করে আরও বেশি করে এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং আলোচনার ব্যাপারে তাদের কাছ থেকে পজিটিভ সাড়া কখনই পাওয়া যায়নি। 2014 5ই জানুয়ারির এই একটা উদাহরণই তাদের কাছে শুধুমাত্র আছে। সেটার ব্যাপারে আমাদের দাবি দেওয়া ছিল সুনির্দিষ্ট এবং সে দাবি পূরণ হয়নি। নির্বাচনটা কতটা স্বীকৃত, কত মানুষ গিয়েছে সে বিষয়টিও প্রশ্নবিদ্ধ। কিন্তু আমার কথা হচ্ছে যে 2004-এর আগস্ট মাসে প্রথম এটা মন্ত্রিপরিষদে পাশ হয়েছিল। আপনি যেটা বলেছেন প্রজ্ঞাপনটা জারি হয়েছে 2006-এর ডিসেম্বরে, কিন্তু সেখানে কিন্তু কোনো বডি ফর্ম করা হয় নাই যে কারা এইটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে। কারণ বাংলাদেশের সংবিধানে ইউনিটারি এডুকেশন সিস্টেমটা হচ্ছে স্বীকৃত। সেখানে যে বিভিন্ন মাধ্যম, এটার সঙ্গে আপনি যদি ক্যারেট কলেজ ধরেন, ইংলিশ মিডিয়াম ধরেন, অন্যান্য ধরেন, ইউনিটারি ফর্মে কিন্তু নাই। আর এখনো যে ইউনিটারি ফর্মে এটা হবে, শিক্ষা সে তো মানে শুধু স্লোগানেই সীমাবদ্ধ, স্লোগানের মধ্যে সীমাবদ্ধ। তো সেইটা এখনো যে বাস্তবায়ন হবে তারও কোনো নমুনা নাই। কারণ যে 11 জন সদস্যদেরকে দিয়ে এই বোর্ড করে দেওয়া হয়েছে যে এটা কারিকুলাম ঠিক করবে, আধুনিক ব্যবস্থাপনায় নেবে, তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কিংবা শিক্ষাবিদ কিংবা গবেষক, শিক্ষা সংক্রান্ত কোনো কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। মাদ্রাসার এরাই করেছে। আবার সেখানে তারা আপত্তি আছে তাতে? না, আপত্তি নাই। যে উদ্দেশ্য, যে ভালো উদ্দেশ্যের কথা বললেন সেই জায়গাটা বললাম, যে উদ্দেশ্যটা ওই জায়গাটায় না, সেই জায়গাটা যদি ওরকম থাকতো তাহলে, এবং তারা একই সঙ্গে আবার দাবি করেছেন যে আমাদের এইচএসসি, এসএসসি এবং গ্রাজুয়েশন এ ব্যাপারে কোনো স্বীকৃতির প্রয়োজন নাই। সেটা অবশ্যই এর আগে এসেছিলেন মানে হেফাজত ইসলাম, তারাই বলেছেন যে তারাই চান না সেটা, কারণ তারা মনে করেন যে পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে। ওনারাই চান না, আমি সেটাই বলছি যে ওনারাই চান না। তাহলে এটা একটা মাঝখানে সিঁড়িবিহীন ছাদে ওঠার মতো অবস্থা হয়ে গেল। দ্বিতীয় হলো, আমরাও দাওরায়ে হাদিসকে দিয়েছিলাম। শোনেন, মুক্তিযুদ্ধের সময় বিএনপির তো জন্ম হয় নাই। বিএনপি তো এমনিই রাজাকার সমৃদ্ধ দল ওনাদের কথিত মতে। বিএনপি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তো বিএনপি যদি এটা ভালো কাজ না করতে পারে, সেইটার দায়ের চেয়ে যারা এটার দাবিদার, যারা নেতৃত্ব দিয়েছে সত্যিকার অর্থে আওয়ামী লীগ, তারা যদি করে, দুইটার মাত্রা কিন্তু একরকম হয় না।
হয় না বলেই আমি এটা বলছি যে এটা এর পরবর্তীতে আবার যে দাবি তারা পাশাপাশি করেছেন সেটাও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে গ্রিক ভাস্কর্য যেটা ওই এমিথাসের মূর্তি যেটা আছে ওখান থেকে সরিয়ে দিতে হবে বা ঢেকে দিতে হবে। তাহলে একের পর এক এই দাবিনামা যে আসছে, সময়টা কখন? নির্বাচন যখন সামনে তখন। তার অর্থ যদি বলেন যে আপনারাও তো ওই সময় নির্বাচনের আগে করেছেন, হ্যাঁ আমরা করেছি। আওয়ামী লীগ 2006 সনে আপনার খেলাফত মজলিসের সঙ্গে 5 দফা চুক্তি করেছিলেন, যার মধ্যে ছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন করা চলবে না, যার মধ্যে ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, যার মধ্যে ছিল আরো অনেকগুলো দাবি ছিল। সেই সময় এটার ব্যাপারে লিখিত চুক্তি হয়েছিল, জলিল সাহেব স্বাক্ষর করেছিলেন, আল্লামা আজিজুল হক সাহেব মরহুম উনি স্বাক্ষর করেছিলেন। তো আপনার কথাটি আমার কাছে আসে সৈয়দ মোয়াজ্জেম হাসান আলাল, আপনারা কি তাহলে মনে করছেন যে সরকার এই সিদ্ধান্তটি যে নিয়েছে দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমর্যাদা দেওয়ার, এটি সিদ্ধান্তটি ভালো না খারাপ? না আপনারা তো এটি করেছিলেন, এটা নিশ্চয়ই আপনারা সমর্থন করেন। আমরা এই সিদ্ধান্তটির ব্যাপারে একমত, কিন্তু ওই যে বোর্ড গঠন করে দেওয়া হয়েছে সেই জায়গাটায় সরকারকে পরবর্তীতে জিম্মি করা হবে, আপনি নিশ্চিত থাকেন, আমি আজকে বলে গেলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মনে করি যে এই সময় এটা করা মানে একদিকে তাদের অনুগত বা সরকারের ছদ্মাবরণে বিরোধী দল এরশাদ সাহেব সে ইসলামপন্থী 30 না 32টা দল নিয়ে জোট করছে, ওদিক থেকে কাছে টেনে আনার চেষ্টা করছে। আপনাদের জোট থেকে আসলে অনেক ইসলামপন্থী দল বেরিয়ে গেছে, মানে ইসলামী ঐক্য জোটের একটি অংশ তো বেরিয়েছেই, যে মূল অংশ মুফতি আমিনীর অংশটি বেরিয়ে গেছে। জমিয়তে উলামায়ও আছে কিনা আপনাদের সঙ্গে তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার সন্দেহ আছে, কাজে সেই প্রসঙ্গে আসবো। কাজে এটাই আপনাদের ভয়ের মূল কারণ কিনা যে ইসলামপন্থী দলগুলো? আমাদের ভয়ের মূল কারণ না, আপনি বলতে পারেন যে এটা যে দোষে আমাদেরকে দোষারোপ করা হতো নিয়মিত, সেই দোষের বোরখাটা এখন তারা পড়েছেন এবং আরো বেশি আঁটো করে পড়েছেন। মাহিরুদ্দিন খান বাদল এমপি, আপনার কাছে যেতে চাই যে আপনাদের অস্বস্তির কারণ কি? মানে আপনারা আবার আপনাদের জোটের প্রধান দল আওয়ামী লীগকে বারবার সাবধান করছেন যে এই সব করে ভোট বাড়ানো যাবে না, কিন্তু তাদের তো আসলে অনেক ভোট আছে। এই যে দলগুলোকে, যদি আমি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কথা ঠিক ধরে নিই, যে দলগুলোকে খুশি করতে সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি একটা কথা বলি, আমি এমন কোনো আলোচনা করতে চাই না যে আলোচনা থেকে মানুষ কিছু বুঝবে না, মানুষ কোনো ডাইরেকশন পাবে না, ওই আলোচনার কোনো প্রয়োজন নেই। আমি একটা জায়গা খুব সোজা করি, সেটা হলো যে আমি এটা খুব পরিষ্কার বুঝি, কেউ যদি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যায়, কেউ যদি বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে যায়, কেউ যদি বাঙালির স্বাধীনতার পতাকাকে অস্বীকার করে, কেউ যদি রবীন্দ্র সঙ্গীত বিধর্মীর রচিত বলে জাতীয় সঙ্গীত বিধর্মীর রচিত বলে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করে, তাহলে আমি বলবো এটা একটা লক্ষণ রেখা, এই একদম ভেরি ক্লিয়ার, দিস ইজ ভায়োলেশন অফ ইউর কনস্টিটিউশন। এখনই কনস্টিটিউশন এনে দেখিয়ে দিতে পারি কোন জায়গা ভায়োলেট করা হচ্ছে। এখানে আমি মঈনুদ্দিন, আমি কোনো দলটল না, ব্যক্তি মঈনুদ্দিন একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো, আই উইল নট গো উইথ দিস। স্বাধীনতা বিরোধিতা করবে, স্বাধীনতা স্বীকার করবে না, স্বাধীনতার পতাকা স্বীকার করবে না, সঙ্গীত বাজাবে না, শ্রদ্ধা করবে না, এমন কারোর সাথে, সে কে আমি জানি না, এমন কেউ যদি হয়, I will not go with him, নাম্বার 1। দ্বিতীয় একটা জিনিস খুব স্মরণ করিয়ে দিই, সেটা হলো, এটাও মানে দর্শক শ্রোতাদের বুঝতে হবে, ইসলাম যখন বলেন, ইসলামের আমাদের পেয়ারা রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরা আছেন, এটা কি ইসলাম কি জাস্ট কতগুলো আরবি লেখা সূরা যেগুলো অর্থ আমি জানি না, অধিকাংশরই অর্থ জানি না, মাথা নেড়ে নেড়ে পড়বেন সেটাই কি ইসলাম? ইউ হ্যাভ টু রিমেম্বার, এই ধর্মটি এসেছে, প্রচারিত হয়েছে
বিশ্বজনের সমর্থন জোগাড় করেছে। এই সময়টাতে যারা এই প্রচার কর্মটি করেছেন তাদের কিন্তু একটা যাপিত জীবন আছে। তার মানে হলো ধর্মের সাথে সাথে দেয়ার ইজ এ হিস্টোরিক্যাল পার্ট প্লেড বাই ডিফারেন্ট পিপল। আপনি শুধু ধর্ম বলবেন আর ইতিহাসটা বলবেন না, এইভাবে চলবে না। যে কারণে আপনার প্রশ্ন হলো যে এই ধর্মের প্রকৃত ব্যাখ্যা কোনটি, সেটা নিয়ে তো বিতর্ক আছে। সেই বিতর্কে না গিয়ে আমি যদি আপনাকে এই প্রসঙ্গে টেনে আনি যে আপনাদের আপত্তিটা কিসের? মানে কওমি মাদ্রাসা শিক্ষায় সনদ যদি দেন, দাওরায়ে হাদিস যদি স্নাতকোত্তর পর্যায়ের সনদ পায়, আপত্তিটা কিসের? কারণ আপনি মানে এটাও তো স্বীকার করতে হবে যে আমার উত্তরটাই বুঝেননি। জি, আমার কাছে ওইটা কোনো ইস্যুই না। আমার কাছে ইস্যু হবে হুএভার হি ইজ, আমার স্বাধীনতা যে মানে না এবং স্বাধীনতা মানার প্রতীকী হিসাবে আমার সঙ্গীত গায় না, আমার পতাকা উত্তোলন করে না, আই এম নট রেডি টু ডিসকাস উইথ হিম। তো সেই পরীক্ষা না করেই আপনারা কেন বলছেন যে এই নতুন মিত্র পাতানো ঠিক হচ্ছে না আওয়ামী লীগের? কোনটা? মানে সেই পরীক্ষা জি, মানে আমি বলছি ধরেই কেন নিচ্ছেন? মিত্র করা ঠিক হচ্ছে না, এগুলো যারা মানে বলেছেন ওই দুইজন যে আপনাদের জাসদের দুই অংশের থেকে এরকম বিবৃতি এসেছে। আমি বলছি দুইজন মন্ত্রী আছেন, ওটা ওনাদের দায়িত্ব নিয়ে বলবেন। আমি মঈনুদ্দিন খান আমার দায়িত্ব নিয়ে বলছি, যে বা যারা বাংলার স্বাধীনতা এবং অস্তিত্বের সাথে বিরুদ্ধাচরণ করে, আমি তার সাথে কোনো আলোচনা কোষ্ঠীপাথরে এগুলো মেপে আওয়ামী লীগ মিত্রতা করছে বা আওয়ামী লীগ কোনো স্বীকৃতি দিচ্ছে সেটা মনে করছেন নাকি আওয়ামী লীগের এই পরখ করবার আর প্রয়োজন নাই? এখন আসছি, আপনি এই আমার একটা বিরতি থেকে ফিরে এই প্রসঙ্গে ফিরে দর্শক থাকুন রাজকাহনে। ফিরলাম রাজকাহনে। মঈনুদ্দিন খান বাদল, খুব সংক্ষেপে, মানে আপনি বলছিলেন যে আপনার কাছে লক্ষণ রেখা বা সীমারেখাটা হচ্ছে সেখানে যে স্বাধীনতার পক্ষে নাই, জাতীয় সঙ্গীতের পক্ষে নাই, জাতীয় পতাকার পক্ষে নাই, আপনার তাদের সঙ্গে কোনো মিত্রতা সখ্যতা সম্পর্ক নাই। কিন্তু আপনার কি মনে হয় যে আপনাদের জোটের প্রধান দল আওয়ামী লীগ সেই কোষ্ঠীপাথরে সেগুলো পরীক্ষা করে সম্পর্ক স্থাপন করছে? আমি এত ছোট কথা বলি তাহলে আরো ভালো করে বুঝবেন। সেটা হলো শেখ হাসিনা তার কমিটমেন্ট থেকে সরে গেছেন, তার বিশ্বাস থেকে সরে গেছেন, পথভ্রষ্ট হয়েছেন। আমি এটা মনে করি না, অন্তর থেকে আমি মনে করি না। কিন্তু আমি যেটা মনে করি, যেটা মোজাম্মেল সাহেব একটু করে বলতে চাচ্ছিলেন যে উনি স্টেটসম্যান, কথাটার মূল জিনিস হলো যে সবাইকে ইনক্লুসিভ, এই যে আপনারা বিদেশিরা শিখায় অল ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুশনের পলিটিক্স পড়তে পারলে ভালো। কিন্তু কোয়েশ্চেনটা হলো যে এই ইনক্লুশনের পলিটিক্স কিন্তু, মানে আমি আমার দায়িত্ব নিয়ে বলি, ইনক্লুশনের পলিটিক্স বঙ্গবন্ধু করেছিলেন। তিনিও কিন্তু এক সময় চেষ্টা করেছেন সবাইকে জড়িয়ে ধরতে। কনক্লুশন কি হয়েছে ইতিহাস জানে। আপনার মাধ্যমে শ্রোতাদেরকে বলবো, ৭৫-এ এই যে জাতির পিতা সবাইকে বুকে আঁকড়ে ধরতে চাইলেন, এটার পরিণতি কি হয়েছে এটা মাথায় যেন রাখেন। এবং সেটা মাথায় রেখে আজকেও যাদেরকে আমরা মনে করছি ইনক্লুসিভ, মানে মূলধারায় নিয়ে আসব কওমিদেরকে, এই মূলধারায় নিয়ে আসার সময় আমি মনে করব কওমিদের উত্থান, তাদের যে উত্থান, কওমি মাদ্রাসা অফ দেওবন্দ, সেই দেওবন্দের পর থেকে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো যদি বিবেচনা করেন, তাহলে বিবেচনায় প্রথম পার্থক্য যেটা আসবে, ওনারা মেজরিটি হবেন কোন দুঃখে? সারা বাংলাদেশের ভোটার যারা সাধারণ মুসলমান, এরা তো মুসলমান হয়েছে পীর দরবেশ, এদের আচরণে মাজারের প্রতি ভক্তি, পীরের প্রতি ভক্তি, এদেরকে নিয়ে। আর ওনারা যে ব্যাখ্যা করেন, ওনারা মানে আল্লামা শফি সাহেবরা যে ব্যাখ্যা করেন, ওই ব্যাখ্যা তো সারা দেশের সাধারণ মুসলমানদের ব্যাখ্যা নয়। এবং আরো বলি, আল্লামা শফি তাদের আসলে কোনো প্রতিনিধি নাই, কাজে তারা কি না, তাদের প্রতিনিধি আছে, বিতর্ক তারা না 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 ভুল, তাদের প্রতিনিধি আছে। আল্লামা শফি সাহেবের মাদ্রাসা থেকে ১০০ গজ দূরে চট্টগ্রামের সবচেয়ে বড় আলেম
তাহলে এখন এটা জিজ্ঞেস এই করি একটু একটু শেষ মাইনুদ্দিন করি। খান বাদল, না না একটু আপনাকে এখন এটা জিজ্ঞেস করতেই হয় যে আপনারা জোটের সঙ্গী আওয়ামী লীগের সঙ্গে, আপনারা বড় নেতা মানে আপনাদের অসাম্প্রদায়িক রাজনীতির কথা আপনারা বলে আসছেন, এরপরে আওয়ামী লীগকে যে 2013 সালের 5ই মের পরেও শফি হুজুরের সাথে কথা বলতে যেতে হয়, তার একটা বড় কারণ কি এই যে আপনাদের রাজনীতির আসলে যে বিভক্তি, আপনাদের রাজনীতির যে শক্তিহীনতা, সেগুলো কি একটা বড় কারণ? কোনটা? এই এইখানে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নতে ঢুকতে চাচ্ছিলাম না, বাট আপনি খুঁজি একটা উত্তর চাচ্ছেন, তো আমি উত্তরটা এভাবে বলি। কখনো যখন কোন শক্তি, মানে আপনি উনাদের মতবাদ নিয়ে প্রশ্ন তুললেন তো, কওমি মাদ্রাসার মতবাদ নিয়ে, মানে আপনাদের মতবাদের পেছনে লোক আছে কিনা আমার আমি প্রশ্ন বলছি সেটা। অবভিয়াসলি লোক আছে। আমার মতবাদের, আমাকে দিয়ে ভাববেন না, আমার মতবাদের পক্ষে যদি লোক না থাকে তাহলে পয়লা বৈশাখে মিছিল করলেন কিভাবে? দিস ইজ এ কান্ট্রি, এইভাবে কোনোদিন কম্প্রোমাইজ হবে না যে যেভাবে নেয়। দিস ইজ এ কান্ট্রি। আপনি ওই বিবৃতি যেমন দেখছেন, লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, সেটাও দেখেছেন। আমার মনে হয় আপনি একদম পরিষ্কার করেছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী দলগুলো 20 দলীয় জোটভুক্ত যে দলগুলো ছিল তার মধ্যে ইসলামী ঐক্য জোটের একটি অংশ বেরিয়ে গেছে। জমিয়তে উলামায়ে ইসলাম আছে কি নাই তা নিয়ে যদিও তাদের নেতা কিছুক্ষণ আগে আমাকে বলে গেছেন তারা এখনো আছেন, কিন্তু পত্রপত্রিকায় কথা হচ্ছে যে তারা আপনাদের রেগুলার 20 দলীয় জোটের মিটিং টিটিং এ যোগ দিচ্ছেন না। এসব মিলিয়ে এবং গণভবনে আপনাদের জোটের অনেক কওমিপন্থী নেতারা সেদিন প্রধানমন্ত্রীর সেই ওখানে উপস্থিত ছিলেন, এগুলো মিলিয়ে আপনাদের ভোটের আগে কোনো অস্বস্তি কাজ করছে কিনা? না, আমাদের কোনো অস্বস্তি কাজ করছে না। যে কথাটি বাদল ভাই বলেছেন এবং মোজাম্মেল ভাই বলার চেষ্টা করেছেন, কিছুটা করে বলেছেন, সেটা হলো যে নেত্রী শেখ হাসিনা তার আদর্শের জায়গা থেকে সরেননি। ভালো কথা। তাহলে আওয়ামী লীগের যে শোভাযাত্রাটি পয়লা বৈশাখে করার কথা ছিল সেটা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হলো কেন? বিএনপি তো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, মানুষের অসুবিধা যাতে না হয় তারা তাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, বিএনপি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, প্রতি বছর করে, এবারও করেছে, এবং সেখানে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। আমি আবারও বলি, আমি যে কথা এর আগেও উচ্চারণ করেছি, যে ক্ষমতার রাজনীতির প্রশ্নে, ভোটের রাজনীতির প্রশ্নে অবস্থান একরকম হয়, আর ভোটটা হয়ে গেলে পরে অবস্থানটা পরিবর্তিত হয়। এটা সব দলের বেলায় প্রযোজ্য, সবাই যথাযথ সময় এটা প্রয়োগ করেছে। স্বাধীনতার কথা যদি বলেন, স্বাধীনতার এই গতকালকে 17 এপ্রিল গেল, হ্যাঁ জি, 17 এপ্রিল, এর ব্যাখ্যার দরকার নেই। 17 এপ্রিলের পরে 18 এপ্রিল আপনার ইচ্ছে থেকে, এটা বাদল ভাই আরো ভালো করে বলতে পারবেন, কলকাতা থেকে, আজকে 18 এপ্রিল না, ওই 71-এর 18 এপ্রিলের কথা আমি বলছি। তখন আপনার কলকাতা থেকে 10টি নির্দেশাবলী সম্পর্কিত একটি পুস্তিকা, একটি প্রচারপত্র বিলি করা হয়েছিল প্রবাসী সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের ভেতরেও এটা রিপ্রিন্ট করে ছাড়া হয়েছে, ওখানেও ছাড়া হয়েছিল। সেখানে সেটার উপরে প্রথমে লেখা ছিল আল্লাহু আকবার, এবং সেটা শেষে কোরআন শরীফের আয়াতের বঙ্গানুবাদ করে এমনটা করে বলা হয়েছিল যে অতীতের চেয়ে ভবিষ্যৎ নিশ্চয়ই সুখকর, বিশ্বাস রাখুন আল্লাহর সাহায্য ও বিজয় অনিবার্য। রাখলাম আমি এইটাকে এখানে। এরপরে আপনি আসেন, তাতে অসুবিধা কি? কোনো অসুবিধার কথা আমি বলি নাই তো, না না, কোনো অসুবিধার কথা আমি বলি নাই। আমি ইতিহাস বলছি, একটু বাদল ভাই তো বলার চেষ্টা করেছেন, বলেছেন, আমিও একটু সেভাবে বলার চেষ্টা করছি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আসে। এটা হলো একটা পার্ট। ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে পরবর্তীতে সংযোজিত হয়েছে। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তারপরে আমাদের জাতীয় নেতা, শ্রদ্ধেয় নেতা, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব ওআইসি কনফারেন্সে গিয়েছেন অনেক আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীদের অনুরোধ উপেক্ষা করেও। ইসলামিক ফাউন্ডেশন তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন, আলেম ওলামাদের সঙ্গে বসেছেন, মিশেছেন, এটা তো দোষের কিছু নাই। বিএনপিও সেভাবে মিশেছে, দোষের কিছু নাই। কিন্তু যখনই এই ধর্মটাকে রাজনীতির জন্য ব্যবহার করা হবে তখনই প্রশ্নটা জাগে, সেটা বিএনপির বেলায় হোক, আওয়ামী লীগের বেলায় হোক, যার বেলায় হোক। স্বাধীনতার পক্ষে বা স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে যে বিতর্কটা উঠে আসে, সেই স্বাধীনতা যুদ্ধের সময় তো বিএনপির জন্ম হয়নি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সেখানে অবদান ছিল। বাদল ভাই পার্লামেন্টে এক সময় বলেছেন যে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, ঠিক আছে, ঘোষণা তো আমিও মঈনুদ্দিন খান বাদল ছোট করে দিয়েছিলাম, তাই বলে কি আমি জাতির চাচা হয়ে গেলাম? যদি আমার ঠিক সঠিক মনে থেকে থাকে, আপনি এইভাবে কথাটি বলেছিলেন। এই জায়গাটাই হচ্ছে যে এটা হচ্ছে জনগণের সার্বভৌমত্বের ব্যাপার, জনগণের।
কিন্তু তালুকদারি জমিদারি মনে করে কোনো দল যদি এককভাবে এটার কৃতিত্ব নিতে চায়, সেই জায়গাটাই কিন্তু বিভেদ রেখাটা তারাই তৈরি করে দেয়। এটাকে জনগণের জন্য ছেড়ে দেন, সেই জায়গাটায় গেলেও তো এটা থাকে না। মোজাম্মেল হক, আমি যদি ঠিক বুঝে থাকি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কথা, তিনি আসলে বলতে চাচ্ছেন যে আলেম ওলামাদের সঙ্গে আপনারা যখন বন্ধুত্ব করেন, আপনারা যখন মেশেন, তখন কোনো অসুবিধা নাই, কিন্তু আলেম ওলামাদের সঙ্গে আমি শেষ করতে পারিনি তো, আমি আর 30 সেকেন্ড বলবো। তারপরে আপনি দেখেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী সাহেবকে যে যখন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, তখন গোলাম আযম সাহেবের কাছ থেকে গিয়ে তারা দোয়া আশীর্বাদ নিয়ে এসেছেন, কোনো সমস্যা হয়নি। এই কেবলমাত্র সেদিন লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর বক্তৃতা দিয়ে বলে আসলেন এটা নূহ আলাইহিস সালামের নৌকা, তার কিস্তি। আমরা আওয়ামী লীগের ব্যানারে পোস্টারে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। আমরা দেখেছি খেলাফত মজলিসের সঙ্গে 5 দফা চুক্তি করেছে, যেটা আপনাকে আমি বললাম। এখন আবার যে হেফাজত এত ধর্মবিরোধী বা এত স্বাধীনতা বিরোধী বা এত কিছু, তাদের সঙ্গে আবার এই মিত্রতা। আমি কিন্তু শুধু তাদের সমালোচনা করছি তা না, আমার কথাটা হচ্ছে যে একটি ইউনিটারি ফর্ম অফ এডুকেশনের পক্ষে আনার জন্য এটা যদি করা হয়ে থাকে, সেটাকে আমি বিরোধিতা করি না, সেটাকে নিয়ে আসা উচিত। কিন্তু যে বডিটা ফর্ম হয়েছে সেখানে সেটা হয়নি। আর প্রধানমন্ত্রী যে একই সঙ্গে আবার ওই ভাস্কর্য সরানোর কথা বলেছেন, একই সঙ্গে এরশাদ সাহেবকে দিয়ে 32 ইসলামী দলকে নিয়ে জোট করার জন্য সহায়ক শক্তি তৈরি করেছেন, সেটা কিন্তু ভোটের দিকেই দৃষ্টি রেখে করা হয়েছে। এরপরে আপনার কাছে এই প্রশ্নটি নিয়েও আসবো যে এটাও আপনাদের অস্বস্তির আরেকটা কারণ কিনা যে এরশাদ সাহেবের জোট। বিএম মোজাম্মেল হক, আপনি যদি বলেন যে এরশাদ সাহেবকে দিয়ে একটি ইসলামী জোট করানোর কথা চলছিল, বিএনপির সঙ্গে ইসলামী দলগুলোর সম্পর্ক একটু খারাপ, কারণ আপনাদের মামলা হামলাতেই পত্রপত্রিকার খবর, তারা বলে আসছিল যে বিএনপির সঙ্গে থেকে তাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে, এই করে আপনারা একরকমের বিচ্ছিন্ন করেছেন। যে বিচ্ছিন্ন করবার চক্রান্তের ব্যাখ্যাটাই মনে হয় মোয়াজ্জেম হোসেন আলাল দিচ্ছিলেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়েন আপনারা, সেটা বলছিলেন যে আপনাদের প্রয়োজনে আপনারা ইসলামী দলগুলোকে ভালোবাসেন, যখন লাথি মেরে ফেলে দেওয়া দরকার তখন তা করে। এইগুলো কিন্তু আসলে ওনারা এই যে ইসলামী দল বলেন বা বাংলাদেশের নাগরিকদেরকে শুধু বিভ্রান্ত করার জন্য ওনারা বলছেন। উনি এখানে বললেন যে স্বাধীনতার সময় বিএনপির জন্ম হয়নি, তো বিএনপি স্বাধীনতা বিরোধী দল হলো কিভাবে? বিএনপির জন্ম হয়েছে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। এখানে আলাল ভাইয়ের নিশ্চয় মনে পরবর্তীতে বলেন হত্যার পরবর্তীতে একটু পার্থক্য না, হত্যার মধ্য দিয়েই আচ্ছা যাই হোক, বলেন বেনিফিশিয়ারি। আপনি দেখেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু একটি বিষয় মীমাংসিত ছিল আমাদের, ধর্মের ভিত্তিতে রাজনীতি, যেটা পাকিস্তান দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান সৃষ্টি, সেই কনসেপ্টের কবর রচিত হয়েছিল ধর্মের ভিত্তিতে রাজনীতির। এটা কিন্তু একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির দ্বারা এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে চালু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আলাল ভাই স্বীকার করতে করুক বা না করুক, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে বঙ্গবন্ধু যে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলেছিলেন, যে বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিলেন এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, যুদ্ধ অপরাধীদের চিহ্নিত করেছিলেন, সেই জামাতে ইসলাম, মুসলিম লীগ থেকে শুরু করে যারা যুদ্ধের মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যারা যুদ্ধ অপরাধী, তাদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে সেই বিচার ব্যবস্থাকে সামরিক অধ্যাদেশ জারি করে বাতিল করে দিয়েছিলেন এবং যারা যুদ্ধ অপরাধী 8000 কারাগারে বন্দী ছিল, তাদেরকে বিনা বিচারে তাদেরকে কারাগার থেকে বের করে নিয়ে আসলেন। গোলাম আজমের নাগরিকত্ব বাতিল হয়েছিল, তাকে দেশে ফিরিয়ে আনলেন, নাগরিকত্ব ফিরিয়ে দিলেন এবং তাদের ধর্মের ভিত্তিতে রাজনীতি করার সুযোগ করে দিলেন। এই সুযোগ করার মধ্য দিয়ে কিন্তু ওনারা এখন আপনাদের এই রাজনীতি না করে উপায় থাকছে না, এটাই না, আমরা আমি সে কথা বলছি না। রাষ্ট্র পরিচালনা করার জন্য এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই কিন্তু বসবাস করে। এখন মুসলিম কমিউনিটির একটি কমিউনিটি যদি হেফাজতে ইসলাম করে থাকে এবং কওমি মাদ্রাসাগুলো তো আমাদের দেশে বিদ্যমান এক্সিস্ট করতেছে দীর্ঘদিন থেকে, কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি, সে প্রসঙ্গে আমি যাব না, সময় যেহেতু সংক্ষিপ্ততা আছে। সুতরাং এদেরকে তো অস্বীকার করে বাংলাদেশ চলতে পারবে না। এখন সরকার প্রধান হিসাবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে এই যে আপনার দেশের যে অংশটা আছে তাদের সাথে তো আলোচনা করতেই পারে। তার মানে আমার 2010 সালে যে শিক্ষানীতি প্রণয়ন করলো, সেখানে একমুখী শিক্ষার কথা বলা হয়েছিল, সিলেবাস আধুনিকায়নের কথা বলা হয়েছিল, এই প্রত্যেকটা বিষয়ে আমরা কি একমুখী শিক্ষা নীতি কথা বলা হয়েছিল, কিন্তু এখানে ইংরেজি মাধ্যম, যেটি আলাল ভাইও বলে গেছেন,
যে ইংরেজি মাধ্যমের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা, এটাকে তো আমরা ধ্বংস করতে পারি না, আমরা শেষ করতে পারি না। বা শেষ করার এখানে মানসিকতা, কোরআন হাদিসের পড়াশোনা হবে, আমি বিলিভার হিসাবে আমি মনে করি সেটা সে করতে পারে। কিন্তু সেটা যদি আমার রাষ্ট্রের কনসেপ্ট, আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা বাঙালি কৃষ্টি কালচার, যেটা উনি পয়লা বৈশাখের কথা বললেন, বাঙালির কৃষ্টি কালচার তো সংস্কৃতি তো 3000 বছরের, এটা আমাদের দেশে। সেখানে পয়লা বৈশাখ জনগণের দুর্ভোগ হতে পারে, একথাকে বিবেচনা রেখে করেন নাই। ইভেন কি প্রধানমন্ত্রী আরেকটি প্রশ্ন তুলেছেন যে সিলেবাস আধুনিকায়নের কোনো চেষ্টা বা এই পরীক্ষাটি আসলে আলোচনা হলো যে এটাকে করা হবে, তারপর তা আরো আলোচনা আছে এটা কিভাবে করবে, কতটুকু আগে আপনি কনক্লুশনে যান কিভাবে, মাত্র তো ইন্ট্রোডাকশন হয়েছে, এটা তো অনেক বিস্তৃত কাজ আছে। সেই কাজ করার পরে যখন আপনি কনক্লুশনে যাবেন তখন বলতে পারবেন যে রেজাল্টটা কি দাঁড়াবে। আগে ঘোষণা এলো কি ইসলামী দলগুলোকে জোটভুক্ত করবার মানে ইচ্ছা থেকে না, এটা তো ওনারা যারা আওয়ামী লীগের বিরোধিতা করছেন, বিরোধী দল আছেন, তারা তো বিভিন্নভাবে আওয়ামী লীগকে কখনো বলেছে এখানে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে মসজিদে উলুধ্বনি হবে, কখনো বলেছেন মুসলমানিত্ব হারিয়ে ফেলবে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু মসজিদে উলুধ্বনি হয়নি, মুসলমানিত্ব এদেশের মানুষ হারিয়ে ফেলেনি। আবার পার্বত্য শান্তি চুক্তি হওয়ার পরে ফেনীর থেকে চট্টগ্রাম কিন্তু ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়নি। আরো বেশিতে, হ্যাঁ সেটাই, সৌদি আরবরা আরো উলুধ্বনি বেশিতে, সৌদি রমণীরা ইয়ে করে না, সেটাই। কিন্তু আমার কথাটা হলো, যেটা বাদল ভাই বলেছেন, আমি বাদল ভাইয়ের কথার সাথে একমত। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এটা যারা বিশ্বাস করে না তাদের সাথে তো আলোচনা হতে পারে না। এখন আমি একটা বিরতি থেকে ফিরে আমি এই প্রসঙ্গে আসবো, নির্বাচনী জোট প্রসঙ্গে, যে অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী ভোট চাইতে শুরু করেছেন, তারপরেই এই 7 তারিখ ঘোষণা। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। বিএম মোজাম্মেল হক, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে এরশাদ সাহেব কয়েকদিন ধরে বলছেন যে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন এবং ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট গঠনের আকাঙ্ক্ষা তিনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। এরকম একটি সময়ে গণভবনে প্রধানমন্ত্রীর কওমি মাদ্রাসার আলেম আলামাদের সঙ্গে যে বৈঠক, সেখানে বিএনপির জোটের নেতৃত্বাধীন অনেক নেতাদেরও দেখতে পাওয়া এবং প্রধানমন্ত্রীর এই ঘোষণা নির্বাচনের আগে, এগুলো কি সবই মানে কাকতালীয়, মানে ঘটে যাচ্ছে নাকি নির্বাচনটি মাথায় আছে? মানে নির্বাচন তো হবে, যথাসময়ে নির্বাচন হবে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সকল রাজনৈতিক দলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন সাবেক রাষ্ট্রপতি জেনারেল এরশাদ, উনি তো একটি রাজনৈতিক দলের প্রধান এবং একটি জোট গঠন করতেই পারেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন, ইসলামিক দলগুলি হোক, অন ইসলামিক দল হোক, আর যাদের নিয়ে ওনার প্রচেষ্টা উনি করতেছেন। আর আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশের সরকার প্রধান হিসেবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে কিন্তু এখানে এই যে ইসলামিক হেফাজতে ইসলামের সাথে উনি বসেছেন, কথা বলেছেন, এখানে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোই উনি কথা বলেছেন। এখানে জোট গঠন কি জোট গঠন না এরকম কিছু কিন্তু আমার কাছে প্রতীয়মান হয়নি। আমি আরেকটি কথা আবারও আসবো আপনার কাছে, কারণ সব শেষে নিশ্চয়ই আপনার আবার একটু উত্তর দিতেই হবে, কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে জানতে চাইবো যে শুধু তো আপনাদের জোট থেকে এরা বেরিয়ে যাচ্ছেন কিনা, আওয়ামী লীগের জোটে যোগ দিচ্ছেন কিনা, সেটাই আপনাদের মানে চিন্তার কারণ হতে পারে না? চিন্তার কারণ এটাও হতে পারে যে এদের কেউ বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট যে তারা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, কেউ 20 আসনে, কেউ 8 আসনে, কেউ সকল আসনে। তো এই যে তার মানে তো দলের সংখ্যাও বাড়তে পারে 2019-এর নির্বাচনে। প্রধানমন্ত্রী যে নির্বাচনকে প্রশ্নমুক্ত রাখতে চান এবং আপনারা যে নির্বাচনে যোগ দেবেন কিনা এখনো ঠিক করেননি, তাহলে আপনাদের জোটেরও অনেক দল সেখানে যোগ দিতেও পারেন নাকি? শোনেন, এই জোটের দল আমাদের কাছ থেকে যদি সমস্ত জোটের দলও চলে যায়, আপনি যদি বাংলাদেশের ভোটের পরিসংখ্যান দেখেন বিএনপির জন্মের পর থেকে, আওয়ামী লীগের সাথে বিএনপির ভোটের ডিফারেন্সটা ইন অ্যান অ্যাভারেজ 5%, এর বেশি কখনো যায়নি। সুতরাং সেইখানে আওয়ামী লীগেরও কোনো জোটের প্রয়োজন আছে আমি মনে করি না, বিএনপিরও আছে প্রয়োজন মনে করি না। কিন্তু বিশেষ করে 2014-এর 5 জানুয়ারির যে ভোটারবিহীন নির্বাচন, সেইটাকে আজ অবধি আওয়ামী লীগের এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু তাদের কাজকর্ম এবং তাদের মধ্যের ভেতরে থাকা ওই যে সাধারণ সম্পাদক সাহেব ক্ষোভের সাথে বলেন কাউয়ার কথা, এই বলেন ফার্মের মুরগির কথা, হয় এগুলো প্রবেশ করেছে, অথবা আওয়ামী লীগ তার মূল ঠিকানা
কানাগুলিতে হারিয়ে ফেলেছে। এমন এমন কিছু কাজ করেছে যে কারণে তারা এখন ভোটের চিন্তায় পড়েছেন। যে ভোটের চিন্তায় পড়েছেন বলে তারা এই পরিসর বৃদ্ধির এই চেষ্টাটা করছেন বলে আমরা মনে করি। এতে আমাদের জোট থেকে যদি কেউ যাক, আমি আপনাকে এ প্রসঙ্গে একটা কথা বলি, যখন অনেক বেশি করে জনরোষের সম্মুখীন হওয়ার ভয় থাকে বা কোনো খেলায় যদি কোনো পক্ষের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন পেশি শক্তি প্রয়োগ করে, অতিরিক্ত ফাউল করতে করতে গিয়ে এক পর্যায়ে দেখা যায় যে অনেক সময় আত্মঘাতী গোল হয়ে যায়। জি, আপনাদের মহাসচিব বোধহয় সেরকম কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু তো এরকম- আমি আপনার এরকম কাছে হওয়ার কিন্তু জানতে আশঙ্কা চাইবো, আছে। সেসব মানে আওয়ামী লীগের চালে তো আপনারা একটু বিপদে আছেনই। কারণ ধরুন 2013 সালের 5ই মে এক আওয়ামী লীগ ছাড়া সবাই হেফাজতের সঙ্গে ছিল, এবং 5ই মের সে সময় ঢাকাবাসীকে, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকাবাসীকে হেফাজতে ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন। পুলিশি অভিযানে তাদের ঘরে ফেরত পাঠানোর পরে আওয়ামী লীগ সরকার আপনারা হাজার মানুষকে হত্যার অভিযোগ নিয়ে এলেন হেফাজতের সঙ্গে, এবং এরপরে দীর্ঘদিন এই প্রসঙ্গে রাজনীতির কথা তো আমাদের সকলেরই মনে আছে। সেই অভিযোগ কি আপনারা উঠিয়ে নিয়েছেন? সেটা একটি প্রশ্ন। আর এত বিপদে পাশে থাকবার পরে হেফাজত আপনাদেরকে ত্যাগ করলো না? হেফাজত আমাদেরকে ত্যাগ করেনি। হেফাজত আমাদেরকে ত্যাগ করেনি, বা হেফাজত আওয়ামী লীগকেও ত্যাগ করেনি। কারণ আওয়ামী লীগের কাছ থেকে হেফাজত সুবিধা নিয়েছে, আর বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক বা লজিস্টিক সাপোর্ট যেটা সেটা নিয়েছে। দুদিক থেকেই তারা নিয়েছে, ভবিষ্যতেও নেয়ার সম্ভাবনায় তারা আছে। এই নেয়ার মধ্যে কিছু হচ্ছে রাজনীতি, কিছু হচ্ছে তাদের দেওবন্দের মাদ্রাসার অনুসরণে যে কর্মকাণ্ড, সেইটা। ওই বাদল ভাই যে কথাটি বলেছেন যে এরপরে কিন্তু একের পর এক দাবি আসতে থাকবে। তারাও তো আমাদের জনগোষ্ঠীর একটি বিরাট অংশ, মানে বিএম মোজাম্মেল হক বা আওয়ামী লীগ যেটা বলছেন, মানে তাদেরকে সুবিধা দিলে অসুবিধা কি? আমি তো অসুবিধার কথা বলছি না, আপনি যে বিশ্লেষণ বলছেন সেই বিশ্লেষণের পয়েন্টের ভিত্তিতে আমি বলছি এদের মূল গুরু হচ্ছে আপনারা বলেছেন যে তাদেরকেও মানে বাস্তবতা, তাদেরকেও আপনাদের তারা দেশের নাগরিক। দেশের নাগরিক তো ঠিকই, দেশের নাগরিক না শুধু বিএনপির লোকেরা এবং যারা বিপক্ষে কথা বলে তারা দেশের নাগরিক না। তারা শত শত গুম হয়, হাজার হাজার জেলখানায় থাকে। মোজাম্মেল ভাই পড়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি পড়েছি না, প্লিজ আমি পড়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা নম্বর 209। সেখানে উনি জেলখানায় বসে ডায়েরিতে লিখেছেন যে এই পাকিস্তান স্বাধীন হলো, সেই স্বাধীনতার সামান্য অবদান হলেও আমার ছিল। আজকে আমার পরিবারের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয় না মাসের পর মাস, আমার সতীর্থদের সঙ্গে আমার দেখা করতে দেওয়া হয় না, মাসের পর মাস কারাগারে মিথ্যা মামলায় জর্জরিত। এই জন্য কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? এতটুকু কথা বলার অধিকারও তো বিএনপিকে দেওয়া হচ্ছে না। আমাকে শেষও করতে হবে। মাইনুদ্দিন খান বাদল এমপি, জোর জবরদস্তি করে মানুষের মন জয় করা যায় না, দমিয়ে রাখা যায়, অহরহ কথা বলছে। ওনারা আছেন বলে কথা বলছি, তারপরেও তো রাতে বাসায় নিরাপদে ফিরতে পারবো কিনা এর কোনো নিশ্চয়। মাইনুদ্দিন খান বাদল এমপি, এই মানে আওয়ামী লীগের এর মধ্যে কোনো একচোখা নীতি দেখেন কিনা যে বিএনপি কে স্পেস দেওয়া চেয়ে অনেক বেশি আসলে অন্য অনেকের অপরাধ ক্ষমা হচ্ছে? যেরকমটা প্রসঙ্গটা তুললেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালো, যে হেফাজতে ইসলামের সঙ্গেও আওয়ামী লীগের বন্ধুত্ব হতে পারে, আলাপ হতে পারে, বিএনপির সঙ্গে হয় না। এই বিষয়টিকে আপনি কেমন করে দেখেন, কিভাবে দেখেন? আমি সোজা সাপটা ভাবে দেখি, স্পেস ইন ডেমোক্রেসি ইজ নেভার গিভেন, এটা অর্জন করে নেয়। সারা পৃথিবীতেই এটাই নিয়ম। আপনাকে মানে প্লেটে বসিয়ে কেউ আপনাকে স্পেস দেবে না। সেটা বিএনপি তাদের পক্ষে যদি সম্ভব হয় স্পেস ক্রিয়েট করবে তা না, স্পেস ক্রিয়েট করার চেষ্টা করছে। তাদের অনেক কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে, তাদের কথাবার্তার একটা অ্যাটিটিউড সাধারণভাবে মানুষের মধ্যে যাচ্ছে যে দে উইল পার্টিসিপেট ইন ইলেকশন, সেটার প্রিপারেশন নিচ্ছে। আপনি তো কালকে বলতে পারবেন না তুই পার্টিসিপেটও করতে পারবি না, এটা তো বলে না। অ্যান্ড ডেফিনেটলি আমাদের জোট এগুলো বলবেও না। আমি যে জায়গাটা খালি বলি, মূল কথায় আসি। আমার মূল কথাটা হলো যে এই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ, এই বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা, মানে ধর্ম নিরপেক্ষতার যে ইংরেজি করা হয় এথিজম, সেই এথিজমের হুবহু বাংলা কিন্তু ধর্ম নিরপেক্ষতা। এথিজম তো বোধহয় নাস্তিকতা। হ্যাঁ, আর ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম। সরি, আমি এথিজম বলছি। সেকুলারিজমের যে বাংলা ধর্ম নিরপেক্ষতা হয়, এটাও কিন্তু সঠিক বাংলা নয়।
আমি যে কথা বলছি সেটা হলো আমাদের নেতা, জাতির পিতা, ধর্মনিরপেক্ষতার নিজের কানে শোনা উনি ব্যাখ্যা করতেন, সেই ব্যাখ্যাও তো আমরা জীবনে শুনেছি। আমি চাই আমার দেশের মানুষ, আমার বাঙালিরা যার যার ধর্ম পালন করুক নির্বিঘ্নে, নিঃশঙ্ক চিত্তে, আনন্দের সাথে। উনি কোনো মানে রাজনৈতিক বলছে রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিত ছিলেন না, বাট গো থ্রু হিজ ওয়ার্ডস ইজ সো এলোকুয়েন্ট যে নির্বিঘ্নে পালন করবে, এবং আনন্দের সাথে। আনন্দহীন ভাবে কোনো ধর্ম পালন করা যায় না। আমার মূল কথাটা, এরপরে আমাকে না দিলেও চলবে, আমি যেটা দেশবাসীকে বলতে চাই, ধর্মকে রাজনীতি থেকে বিযুক্ত রাখেন, ধর্মকে রাষ্ট্রচর্চার সাথে কোনোভাবে মেশাবেন না। আপনারা কোনোদিন অনুষ্ঠান করলে এইখানে এসে হাদিস কোরআন নিয়ে উপস্থিত হয়ে, ইতিহাস নিয়ে উপস্থিত হয়ে দেখাবো শতাব্দীর পর শতাব্দী মুসলমানকে রক্তাক্ত করেছে। আজকের বাগদাদ শহরে শিয়া সুন্নি বিতর্কে 8 লক্ষ মানুষ মারা গেছে। মুসলমানের এই বিতর্কের পথ ধরে 1218 দিকে অসংখ্য ধন্যবাদ মাইনুদ্দিন খান বাদল এমপি, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলান এমপি। আমি দুঃখিত বিএম মোজাম্মেল হক এমপি, আমার আর একটুও সময় নাই, আপনাকে আর সময় দিতে পারলাম না। দর্শক ধন্যবাদ, আজকে সাফল্য গাথাও দেখানোর সুযোগ হলো না। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন, বরাবরের মতো রাজনীতি রাত 10টা থেকে 12টা, তারপর একসঙ্গে বিশ্লেষণ করা যাবে। থাকুন